লোকে জিতলেই যে সব পায় এটা না, হারার থেকেও কিন্তু অনেক কিছু, এই হারটারে যে মানায় কেমনে আগে বাড়ন, কেমনে মেন্টালি স্ট্রং বিল্ড আপ করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, হারার পরে কান্নাকাটি করি আমরা, খুব করি এই সেই, বাট এরপরে একটা টাইমের পরে তো কুলও হই আমরা। কিন্তু আমরা ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু পডকাস্ট। আজকের এপিসোডটা স্পন্সর্ড বাই সমিশ। আজকে আমার গেস্ট, মানে বহু প্রতীক্ষিত গেস্ট, দীপা কর্মকার, আবার ত্রিপুরা প্রাইড। আচ্ছা, আমি আসার আগে অনেক ভাবছি কেমন হইব দীপা। হ্যাঁ, একটু হালকা ভয় আসছিল। নাও আই এম ভেরি মাচ, কি কইতাম, প্রচণ্ডভাবে এখন আমি কুল আছি এবং নার্ভাসটা নাই সেই ইয়েতে। প্রথমে যেটা জানতে চাবো তোমার কাছে যে এত কুল থাকো কেমনে? হ্যাঁ, এই প্রথম কেউ মনে করলো যে আমি কুল, বাট হ্যাঁ আমি কুল। কুল আমি যেখানে হিট আর ওইখানে হিট হই। আচ্ছা, সবসময় ফ্রেন্ড ফরওয়ার্ডে কথা বই সবার লগে, যেটা আমি মনে করি যে আমার সোজা সাপটা, যেটা আমি পেছনে কইতে একদম ভালোবাসি না একদম। এবং আমি গ্রাউন্ড ওয়ার্ড, এটা আমি সত্যি নিজে, কারণ আমার স্যার বলে, আমার গুরু বলে যে তুমি বেটা তুমি যতই বড় হও না কেন, তুমি কিন্তু যদি তুমি গ্রাউন্ড ওয়ার্ড থাকো, ছোট্ট ছোট্ট বাচ্চা, জি, কারণ আমি বাচ্চাদের সাথে বেশিরভাগ টাইম কাটাই জিমে। আচ্ছা, তুমি যত তারার লগে মিলবা, তারার সাথে ভালোবাসবা, তুমি এত ভালোবাসা পাইবা। হ্যাঁ না, ভালোবাসা দেখো পাওয়ার লেগেই যে কেউ ভালোবাসে সেটা আমি না, সেই ধরনের মানুষ আমি না একদম। কিন্তু আমি ভালোবাসি বাচ্চাদের। হ্যাঁ একদম, খুব সুন্দর কথা। মানে ভালোবাসতে তুমি ভালোবাসি। যদি আমি একটু পেছনের দিকে যাই, পেছনের বছরগুলিতে অনেক নিউজ, অনেক আর্টিকেল আমরা যারা দেখি, তখন আমরা দেখি তোমার আপস অ্যান্ড ডাউনের প্রচুর গল্প থাকে। হ্যাঁ, এবং আমরা মানে বেসিক্যালি অনেকেই যারা একটু স্ট্রং মাইন্ডের মানুষ, তারা বিশ্বাস করেন লাইফে আপস অ্যান্ড ডাউন থাকবই। 2016 সেই যে একটা গোল্ডেন পিরিয়ড, আমরা সবাই টিভির পর্দায় বসা, যে আমরা ত্রিপুরার মেয়ে এবং আমরা ভারতের মেয়ে। হ্যাঁ, ভারতের প্রথম মহিলা জিমনাস্ট, ওই বয়সটা, তখন তো তোমার বয়সটা অনেকটা কম আসলো। এই যে তুমি পদক্ষেপটা দিলা, এবং যেখানে জিমনাস্টার অনেক ভাষা আছে, ডাবল রোলিং, জাম্প করতেছো, প্রথম 2016-তে যে পদকটা তোমার হাতছাড়া হয়েছে, ওই গল্পটা আমি শুনতে চাই। আমি স্টার্টিং থেকেই কইতেছি, বিকজ ওইটা তো জাস্ট একটা পিরিয়ড আসিল। আমি জিমনাস্টিক শুরু করি 5.5 বছর থেকে, বিবেকানন্দ ব্যায়ামাগার। আমার প্রথম কোচ ম্যাডাম সুমানন্দী ম্যাডাম ছিল, রিটায়ার্ড কোচ এখন। এবং তারপর আমি এখান থেকে একটা নর্থ ইস্টে প্রাইজ পাই। আমাকে তখনকার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব ছিলেন কমল শাহ স্যার, উনি নিয়ে আসে NSRCC-তে আমার কোচ যিনি বিশিষ্ট নন্দী স্যার, ওনার কাছে। এবং টিল ডেট আমি এখনও ওনার কাছেই কোচিং করছি। লাস্ট 22 বছর ধরে আমি ওনার কাছে ট্রেনিং করছি। হয়তো আমি আগরতলা না, শুধু পুরো ভারতবর্ষে এরকম খুব কম আছে যে এত বছর একজন কোচের কাছে ট্রেনিং করা। কারণ এটা স্বাভাবিক তার জন্য হয়েছে, আমার বাবা একজন ওয়েটলিফটিং সাই কোচ আসছিল, তো তাই নিয়ে বাবা সবসময় কইতো যে স্যার ম্যাডামের শিক্ষা হয়েছে বড় শিক্ষা। এবং আজকে পর্যন্ত বাবা মা কখনো ইন্টারফেয়ার নেই। তখনই আস্তে আস্তে লাইফের জার্নি শুরু হয়েছে আমার।
কম্পিটিশনে। তো 2007-এ আমি একটা জুনিয়র ন্যাশনালে যাই। ওইখানে গিয়ে আমি 3টা গোল্ড 2টা সিলভার মেডেল পাই প্রথম। আচ্ছা আচ্ছা তারপর থেকে মানে আস্তে আস্তে জার্নি শুরু। 2009-এ আমি ন্যাশনাল ক্যাম্পে জয়েন করি। তখন 2010-এ কমনওয়েলথ গেমস ছিল একটা ইন্ডিয়াতে, আচ্ছা দিল্লিতে। তো ওই কমনওয়েলথ গেমস আমি খেলি, ওইখানে আমি ফাইনালে উঠি, বাট পদক পাইছি না এরকম। তারপর কন্টিনিউসলি আমি অনেকগুলি কম্পিটিশন, ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস সবগুলি খেলি, কিন্তু পদক নয়। ফাইনালে উঠে ওইটা 4th, 5th, 6th, 7th এরকম। তো 4th যে ম্যাটারটা রিও অলিম্পিকের এর আগে, যেটা 2010-এ তখন আমরা একটা ছেলে বয়েজের গ্রুপে মেডেল পাইছে। তো একজন ফরেন কোচ আইছিল, ফরেন কোচ আয়া কইছে যে মেয়েদের দ্বারা সম্ভব না, মেয়েরা কিছু পারে না। এটা কি তোমার সামনে বসে? হ্যাঁ, একদম ওপেনলি লাইন আপ, ক্যাম্পে যেরকম লাইন আপ হয় এরকম লাইন আপে দাঁড় করাইছে মেয়েরারে ছেলেরারে। তখন কইছে যে the girls don't do anything, মানে তুমি মেয়েদের দ্বারা কিচ্ছু করতে পারবে না। তো লাইন আপের লেগা দাঁড়া করানোর পর একটা ডায়েটের মেনটেন যখন জিজ্ঞেস করার লাগে যে তোমার কি লাগবে, তোমার আমরা ছেলেরা যাই বলি যদি বাচ্চা থাকে তারপর আমরা কি অ্যাপারেটাসের লেগে আমরা 1-1.5-1.5-2 ঘন্টা ওয়েট করতাম যে ছেলেরা করে ফেললে যদি খালি পাই তারপরে আমরা, মানে এভরি টাইম, মানে সবসময় চলছিল। তখন একদিন আমার স্যার, উনি ওই টাইমে ওই ক্যাম্পে জয়েন করে, তখন দেনে কইছে যে কেন আমরা পারতাম না, কেন আমরা সব জায়গাতে এরকমভাবে ইনসাল্ট ফিল, তোমাদের লজ্জা লাগে না, তোমাদের করার ইচ্ছে নেই? তখন আমি স্যারের কইলাম, স্যার আমি চাই আপনি কোন কী করুন। তখন ওই প্রোদোনোভা ওয়ার্ল্ড আমি চুজ করে স্যার আস্তে আস্তে বেসিক করানো হইলো। তখন 2014 কমনওয়েলথ গেমসে আমি প্রথম মেডেল, যেটা কিছুদিন 31 জুলাই 10 বছর হইলো। সত্যি খুব হিস্টোরিক মুভমেন্ট ছিল আমার লেগা। ওই কম্পিটিশনে আমার গিয়া কোয়ালিফিকেশনের দিন অ্যাঙ্কেলটা ক্র্যাক হয়ে যায়। আচ্ছা ওই ক্র্যাক অ্যাঙ্কেল নিয়ে আমি ফাইনালে খেললাম ব্রঞ্জ মেডেল। তারপর 2015 মানে অনেক ঝামেলা টামেলার পর ক্যাম্প লাগানো, তখন সর্বনাশ সোনোয়াল স্যার ছিল এখানে স্পোর্টস মিনিস্টার সেন্ট্রালে। উনি কোনো কারণে আগরতলায় আসা হয়েছিল না। তো আমি একদিন দেখা করি, স্যার যদি পসিবল হয় ক্যাম্প লাগাই দেন, বিকজ আগরতলাতে ফ্যাসিলিটি আসছিল না ওই ডিফিকাল্টি ওয়ার্ল্ড করার লেগা। তখন স্যার কইছে, সাথে সাথে ফোন করছে, 2 দিন পরেই চিঠি আইছে। মানে সত্যি আমি অসংখ্য ধন্যবাদ জানাই। হয়তো উনি যদি ওই টাইমে ওই একটা ডিসিশন না নিত, তাইলে হয়তো রিও অলিম্পিকে পার্টিসিপেশন করাই হইতো না আমার দ্বারা। তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আসছিল, প্র্যাকটিস শুরু হলো। ওই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গিয়ে আমি রিজার্ভ 2-তে রয়ে গেলাম। আচ্ছা তো স্বাভাবিক এত পরিশ্রম এত সব কিছু করার পর হইলো না যখন, তখন বাড়িতে আইসি 2-3 মাস জাস্ট ফিটনেস। হঠাৎ করে ফোন আসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জাস্ট দুর্গা পূজা, কালী পূজা, ব্যাক মানে এন্ড অফ দ্য ইয়ার যেটা থাকে, তারপর শুরু হয়েছে। হঠাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার একটা ফোন আয় যে তোর নাম আসছে, উইথড্র করছে 2জন। তো আমি তো স্বাভাবিক 21 দিন ট্রেনিং করলাম আমি দিল্লিতে গিয়া। ফিটনেস আসছিল আমার ভালো, ফিটনেস এখানে স্যার খুব করাইতে পারে। দিল্লিতে 21 দিন আমি ট্রেনিং কইরা আমি আপনার রিও অলিম্পিকের লেগা টেস্ট ইভেন্টে যাই রিওতে। ওই টেস্ট ইভেন্টে মিনস আমি রিজার্ভ 24% যাই, ওখান থেকে 26 রিজার্ভ 2-তে আসছিলাম। 26 থেকে আমি 10 নম্বরে আই এবং ভল্টিং টেবিলে আমি গোল্ড পাই আমি অলিম্পিকে কোয়ালিফাই করি। তারপর আমার কাছে 100 ডেজ বাকি আসছিল। তখন সবাই কইলো যে তোমার কি লাগে, ফরেন কোচ, ফরেন ট্রেনিং, কি মানে যা। তো স্বাভাবিক 52 ইয়ার্স পর কেউ অলিম্পিকে কোয়ালিফাই করছে এবং ভল্টিং আমার খুব হাই ভল্ট, 2 ভল্টই খুব হাই ছিল। আমি সে না স্যার আমার কিচ্ছু লাগে না, আমার ইকুইপমেন্ট লাগে। তখন অনেক পত্র পত্রিকাতে আগরতলাত লেখছে যে এবার ফরেন কোচের দরকার, দীপার দ্বারা ইন্ডিয়ান কোচের কিচ্ছুই তো না। তখন আমি তারারে একটাই আনসার দিলাম, আমারে যদি লাস্ট 17-18 বছর ট্রেনিং করায় যদি 52 বছর পর অলিম্পিকে কোয়ালিফাই করতে পারে, তো 100 দিনে উনি কিছু না কিছু হিস্ট্রি করাইবই। কারণ উনি আমারে পুরো আমার চিনে, আমার কোন বডির লিগা কোন তারটা, যে বাংলা ভাষায় কয় না তার কোনটা কোন দিকে যায়,
উনি সবটা চেনে, কারণ তাই না আমার ছোটোর থেকে দেখেছি। মানে নন্দী স্যার? হ্যাঁ, নন্দী স্যার, বিশেষ নন্দী স্যার। তো 100 দিনে একজন ফরেন কোচ আমার কি বুঝবো? একদম। কারণ আমরা সবসময় যেই মা জন্ম দেয় সেই একদম ইন্ডিয়ান কোচেসরা অনেকটা সময় অনেক এত হাইলাইট পাওয়া যায় না। তো আমি কইছি না, আমি আমার ইন্ডিয়ান কোচের লগে আমি কমফোর্টেবল অ্যাজ এ ট্রেনিং। তখন শুরু হয়, অলিম্পিকে যাই স্বাভাবিক সবার হোপ, অত বছর পরে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি। এবং যখন জাস্ট মার্জিন 0.15 লেগা পদক হাতছাড়া হয়েছে, তখন এত আমার দুঃখ আসিল না, কারণ 8 নম্বরে কোয়ালিফাই করছিলাম। তো এখান থেকে 4টাও কিন্তু খুব টাফ। জিমনাস্টিক্স আর ওইখানে কম্পিটিটার্স আছে সিমন বাইলস, মারিয়া পাসিকা, সুইজারল্যান্ডের গুলিয়াস্টার, যারা আগে অলিম্পিক কোন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কোন তারার মেডেলিস্ট ছিল। আমার কাছে সব কিছু নতুন। আর আমার আগে ব্যাক কোনো এরকম আসিল না, ব্যাক মানে কম্পিটিটার্স যারা এরকমগুলি পার করে রয়েছে। ও প্রেশার তো থাকেই। তখন স্যার শুধু একটা কথাই কইছে, আজকে বেটা তুই তোর লেগা খেল। আর না, অনেক কইছে, অনেক আর কিচ্ছু কইতাম না। তো সবচেয়ে বড় ডর তো স্যারেরই থাকে, খারাপ করলে তো বকাটাই খাবো। তারপরে স্যার কইলো আজকে তোর লেগা বাস একটা মাইন্ড থেকে যে একটা স্ট্রেস রিলিফ, যেটা এনজয়মেন্ট যেটা কয়। কারণ স্পোর্টসে প্রেশার ক্রিয়েটে কিচ্ছু হয় না, নিজের থেকে আনতে হয়, এনজয় করে খেলতে হয়। তো ওই ফ্রেশনেসে যখন আমি 4th জাস্ট অল্পে মার্জিনের লেগা মেডেল, তখন যখন বাইরে আমি রেজাল্ট দেখলাম, তারপরে তো আমি সত্যি খুব কান্না করছি। এবং তখনই সেই বোঝারা মানে সবার পরে যে সবাই কইতেছিল মিলখা সিং, পিটি ঊষা, তারার মতো, আমি কইছি না, তারা অনেক লেজেন্ড, আমি তারার মতো না। আমি মনে করি সেনা সবাই এত অ্যাপ্রিসিয়েট করা সাথে সাথে যখন আমি কম্পিটিশন করে শুনলাম কি স্যার এবার তো আর কেউ রিসিভ করতে আইতো না, আমরা ট্যাক্সি ধরে স্টেডিয়ামে গিয়া তারপর পরের দিনে আগরতলা ফ্লাইট দিলে, তখন স্যার কইলো তুই জানোস না আগরতলাতে কি হইতেছে? আগরতলাতে হিউজ স্যালি, আগরতলা না পুরো ইন্ডিয়াতে হিউজ টুইট আমার আর পিএম স্যারের, তারপরে অমিতাভ বচ্চন স্যার এবং আরও অন্য অনেক সেলিব্রিটিরা, সচিন তেন্ডুলকর, সবার টুইট সবার। কারণ আমি একটু সোশ্যাল মিডিয়ার বাইরে আসলাম 3 মাস, আমি কিচ্ছু জানি না কি চলতেছে। তো এরপরে সব কিছুর পর সত্যি খুব ভালো লাগছে। দেন যখন গভর্নমেন্ট ডিক্লেয়ার দিল রাজীব গান্ধী খেলরত্ন, এরপরে স্যারের দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, তো মানে দুজনেই একই স্টেজে এই অ্যাওয়ার্ডগুলি, যেটা স্পোর্টসের হাইয়েস্ট অ্যাওয়ার্ড, এবং স্যারের সবসময় স্বপ্ন আসছিল যে তাই না একটা রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পাক, অর্জুন অ্যাওয়ার্ড, এবং তাই না একাডেমি ডিজার্ভও করতো। পাওয়া গেছে না, হয়তো তাইনের কপালে নাই। তখন দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা তাইনেরও ডিক্লেয়ার হলো। সত্যি মানে কর মতো না, এতটাই আমরা ইমোশনাল, এতটাই আমরা খুশি, আর এতটাই মানে কয় না হার্ডওয়ার্ক অলওয়েজ পে অফ ইউ। একদম। এই যে গেলা তোমার সঙ্গে ঘটনাগুলি সব সামনাসামনি একের পর এক হইতে থাকলো, এটা তো আপস অ্যান্ড ডাউনসের একটা গল্পই। আমরা মানে প্রতিনিয়তই ভাবি যে মেয়েরা, যে প্রথম থেকে তুমি বলছিলে যে মেয়েরা অনেক কিছু হয় না, মেয়েদের দ্বারা অনেক কিছু হয় না, মানুষের একটা ভুল ধারণা থাকে যে যারা নাকি মহিলা খেলোয়াড় আছে আমরা ফিজিক্যালি অনেক বাধা থাকে। ধরো তুমি খেলোয়াড়, মেয়েদের ক্ষেত্রে যে পিরিয়ডসটা একটা বাধা, তুমি এই বিষয়ে কি করবা? দেখেন আমি ইটস ইজ নর্মাল। আমি তো যারা স্পোর্টস পার্সন, আমি একা না, দেশে আরও সবাই খেলে, তারা যদি ওই সিচুয়েশানে করতে পারে তাহলে আমরা কেন না। এবং কাইন্ডলি কথাটা উঠছে, জাস্ট আমি করবো, ওই 2 দিন আগের একটা নিউজ আছে, প্যারিস অলিম্পিকে 7th মান্থ প্রেগনেন্ট একজন, তো সে মেন্টালি কতটা স্ট্রং। এজ এ অ্যাথলেট আমি মনে করি আমরা এখনো এগুলি বলতে এখনো সাই করি খুব। প্রবলেমগুলি যে এজ এ অ্যাথলেট আমার মনে হয়, আমি অন্য যারা খেলাধুলা করে না, মেয়েরা স্পেশালি আর অ্যাথলেট, দুজনের মধ্যে অনেকটা, তারা এজ এ অ্যাথলেট মেন্টালি অনেকটা স্ট্রং হয়, আর নর্মাল পার্সনরা খুব স্ট্রং হয় না। কারণ আমার কাজিন আছে, কাজিনরা কয় যখন তারা নাকি প্রবলেম হয়, তারা টাচ করলেই নাকি বডি পেইন। তখন আমি বললাম টাচ করলে যদি বডি পেইন হয় তাহলে আমরা কেমনে এত দৌড়ায় এলিমেন্ট করতেছি, এক্সারসাইজ করতেছি, এক্স্যাক্টলি নো রেস্ট নো অফ ডে। হ্যাঁ, ছোটবেলায় যখন আমি আসলাম একাডেমি আমিও রেস্ট করতাম, তখন
আমার বুঝাইছে যে এটা তো তোমার একা না, এটা ওয়ার্ল্ডের সবার, দিস ইজ নর্মাল প্রসেস ওকে একটা মেয়েদের জন্য। তো এই কারণে যে যারাই দর্শকরা আছেন আমি তারারে কমু যে এইটা নর্মাল, আপনারা মেয়েদের আনেন, স্পোর্টস যদি করে সে মেন্টালি ফিজিক্যালি খুব ফিট হয়ে যাবে একদম। এবং আজকাল আমরা দেখি যে পড়াশোনার লেগে এত ব্যস্ত হয়ে যাওয়া, বাচ্চারা টাইম দিতে পারে না, বাট তারা টাইম করে যেভাবে হোক 1 ঘন্টা মাঠে আনেন, সে মেন্টালি সবচেয়ে বড় ফিট হয়ে দাঁড়াইব। এই যে এডুকেশন এসে কথায় কথায় যে যেহেতু এডুকেশন তোমার লাইফে অনেকটা বড় ব্যাপার, একজন মানুষের কথা একটা আছে যে যার কিছু হয় না, মানে ধরো পড়াশোনায় কিছু হয় না, সে নয় হয়তো গান বাদ করতেছে, সে হয়তো নাটক করছে, না হয়তো খেলতেছে, কিন্তু তুমি কি এটা বিশ্বাস করো যার পড়াশোনার দিক থেকে যে খুব উইক থাকে সেই সব একদমও না, রং। আমি এই কথার সাথ দিতে পারি না, এই কারণে আমি মাস্টার্স কমপ্লিট করছি, আমার পিএইচডি করার ইচ্ছা আছিল। বাই দ্য ওয়ে আমি এনআইটির থেকে ডক্টরেট ডিগ্রি পাইলেছি, এই মাঝখানে আমার সার্জারি হয়েছে, তো আমি এই কারণে না, আমি এত ভালো স্টুডেন্ট না বাই দ্য ওয়ে। আচ্ছা, যারা অ্যাথলেট হয় তারা বেশি ইন্টেলিজেন্ট হয়, তারা পড়তে লাগে না বেশি, তারা দুনিয়াটা দেখতেছে কি না হইতেছে। একদম একটা তো আজকাল কিন্তু ওই যে মুখস্থ বিদ্যা পড়ার কিন্তু নেই, আজকাল হয়েছে গিয়া নলেজ গেট, স্মার্ট ওয়ার্ক। হ্যাঁ, আর কেউ গল্পের মতো বুঝা যেভাবে বোয়াইতে পারে বা ক্রিয়েটিভ সেন্স যেভাবে বাইর করে মাথাত বোয়াইতে পারে, সেটার বইও দরকার, বইও পড়তেইব, কিন্তু মুখস্থবিদ্যা তো আজকে আছে কালকে নাই, ভুলে যাবো মুখস্থ। কিন্তু আমি যদি সেটার একটা থট প্রসেস দিয়ে আমার গল্পের মতো মাথাতে বই, তাহলে তো এটা তো আমার লং টাইম থাকে। একটা বাচ্চা আজকাল যদি গান শুনে, সেটা কিন্তু তার ব্রেনে অনেকক্ষণ থাকে, কারণ সেটা এনজয় করে করতে চায়। যেটা প্রেশার ক্রিয়েট হয় সে কাল কি ভুলে যাবে। তো আমি মনে করি যারা অ্যাথলেট তারা খুব ইন্টেলিজেন্ট, তারা কিন্তু সারাদিন পড়ানো লাগে না। আমার লোকেরই অনেকজন টিভি বোর্ডে 91% পায় না, ত্রিপুরা বোর্ডে সে খেলো ইন্ডিয়ার 4টা গোল্ড মেডেলিস্ট আছে, এবং অনেক অ্যাথলেট আছে, জিমনাস্ট আছে, একজন ইঞ্জিনিয়ার, সে আবার জিমনাস্টিক করতেছে, ইন্টারন্যাশনাল জিমনাস্ট ইঞ্জিনিয়ার। একজন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট আছে নেদারল্যান্ডে, সে সাইকোলজিস্ট। ডক্টর তো কিছুদিন আগেই মনে ইউপিএসসি দিয়ে একজন ক্লিয়ার করছে ব্যাডমিন্টনে। তো আছে, কিন্তু তারা তারা সবার মতো টাইম দিতে পারে না, হয়তো তারা যদি এতটাই টাইম দেয় তো তারারও রেজাল্ট এতটাই। কিন্তু পড়াশোনা খেলাধুলা করলে যে পড়াশোনা হ্যাম্পার হয়, দিস ইজ রং। আর পড়াশোনা না পারলে যে খেলাধুলা করে, এটাও না। দুটোটাই নিজের ইন্টারেস্ট থাকা খুব ইম্পর্টেন্ট। নিজের যদি ইন্টারেস্ট থাকে মানুষ সব কিছু করতে পারে। জিমনাস্ট দীপা কর্মকার, তিনি সবার আগে একজন মেয়ে মানুষ, এবং মেয়ে হিসেবে কতটা শুনতে লাগছে যে মেয়ে হিসেবে তুমি খেলতেছো, মেয়ে হিসেবে মানে হয় না মানুষের যে পপ করে ওই জিনিসটা কতটা শুনতে লাগে? আমরা 2 বোন। আচ্ছা, আমি ছোট, আমার বড় বোন। ওকে, জানি না, আমি অনেক ছোট শোনা কথাই শুনছি তখন নাকি, যেহেতু আমার বড় বোন আছে, আমি নাকি যখন 2য়-বার হয়েছি, মানে বেবি জন্ম হয়েছে মেয়ে, তখন অনেকের আবার মেয়ে মানে আবার এটা মানুষের থিঙ্কিং আসলে আগে সোসাইটির, এটা আমিও ভুল না, হয়তো তারা সেই আমার বাবারও সবাই উত্তর দিতেছে তো 2 মেয়ে। কিন্তু আমি প্রাউডলি, আমি একজন মেয়ে হিসেবে আমি খুব প্রাউড ফিল করি, কারণ এখনকার দিনের ছেলেরা যা পারে না মেয়েরা তা পারে একদম। রিসেন্ট অলিম্পিকে মনু বাক্কার 2টা মেডেল নিছে মেয়ে হইয়া। ছেলেরা এখনো আইসে না, আইব হয়তো, আমি তারারও নিচে দেখাইতেছি না, আইব, কিন্তু সে করে লেছে, হিস্ট্রি ক্রিয়েটেড। এবং অনেক সাইডে, সব সাইডে, এখন বোর্ডের এক্সামই হোক, ছেলে মেয়ে বরাবর থাকে। এবং এইবার প্যারিস অলিম্পিকের পার্টিসিপেন্টস আসলে ইন্ডিয়ান পুরো 50-50, মানে 50% মেয়ে 50% ছেলে। তো মেয়ে হিসেবে যারারই থিঙ্কিং আসিল বা আছে, এখনো আছে, নাই যে এটা নাই মেয়েরা পারে না, বা মেয়েরার একটা আইতে গেলে মেয়েরা কি করতে হইব, তার কাজ একটা বড় হইব, পড়াশোনা করলে এরপরে বিয়ে দিয়ে দেবো বাড়ির থেকে। কিন্তু আমি এখনকার বিকজ আমি একজন চাকরি করি আগরতলা, ডেপুটি ডাইরেক্টর, আমি জিমে যাই, মেয়েরার সাথে থাকি,
আমি ছেলেরার থেকে মেয়েরার কম্পিটিশনটা বেশি দেখি। মানে লাইফে দাঁড়ানো, কিভাবে আমি বাবা মার পাশে দাঁড়াবো, কিভাবে আমি চাকরি পাবো, কি করলে আমার ইনকাম সোর্স আইব। তো এই জিনিসটি দেখা আমি তো সত্যি খুব গর্ববোধ করি মেয়ে হিসাবে। আর যারা মানে যারা আমি একটু হলেও ইনফ্লুয়েন্স করতে পারছি যে না তোমরাও পারবা, তারার লেগো, কারণ তারারে দেখা আরো 10টা বাচ্চা আগাইতেছে। তো যারা আমার কাছে এখন মনে হয় না ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ। আর যারাই ভাবে তারার একটু থিঙ্কিংটা হাই করা উচিত আরো। একদম। দীপা, যদি আমি একটু ফ্যামিলির কথা কই তোমারে, তুমি অনেকবার তোমার বাবার কথা কইছো, কিন্তু তোমার মা কতটা তোমার লাইফে? আমার মা হাউস ওয়াইফ, উইদাউট মা ছাড়া কিচ্ছু না, সবাই জানি। যদি মা বাড়িতে না সামলাইতো তাইলে হয়তো পসিবল আসলো না দীপা হওয়া। আমি ক্লাস 10-এর পরে স্কুলে যাই না, কারণ আমি ক্যাম্পে ছিলাম বাইরে। তো এডুকেশন পার্টের পুরোটা, যেটা মানে স্কুলের থেকে নোট আনা, কীভাবে কোনটা রেডি করা, এবং গ্রাজুয়েশন কমপ্লিটের সময় মাস্টার্সের সময় আমি একটা স্যাটারডেতে আইতাম। আমি ডিস্টেন্স থেকে করছি। আমি ফ্রাইডে লাস্ট ফ্লাইটে আইতাম, স্যাটারডে পরীক্ষা দিতাম, লাস্ট ফ্লাইট ধরতাম, আবার দিল্লি যেতাম। প্রত্যেক 4-5 স্যাটারডে আমি এরকম হবে। তো উইদাউট মা ছাড়া এডুকেশন জিরো আসলে প্রথম কথা, সেই মাস্টার্সের সময়। এবং মা ছাড়া সবাই, কারণ বাড়ির দিকে যেদিকে হ্যান্ডেল করতে একটা যেভাবে খাওয়া দাওয়া করুক, বিকজ আজকাল আমরা ডায়েটিশিয়ান জানি, আগে কিন্তু এই জিনিসটা ছিল না। তো যে কারণে মাই পুরাটা ডায়েট আমরা দেখতো, বাড়ির কি দরকার কি না, এবং স্পেশালি স্পোর্টসের দিকে লাস্ট 5 বছর এত ডাউন আসিল, এত ডাউন আসিল, যেখানে সবসময় যখন আমি কান্নাকাটি করতাম আমার খুব ভালোভাবে বুস্ট আপ করতো যে কী তো এসে এবার এসে না, এরপর এবার কোনো মানে এজ এ আমি 30 ইয়ার্স ওমেন এখন, কিন্তু টিল ডেট আজকে পর্যন্ত আমার বাড়ির থেকে কয় না যে আরে বিয়ে শাদির সময়। আমি এই কোশ্চেনটা তো আইতে আসছিলাম, মানে আসে না একটা যে প্রেশার কেট, আমি অনেকেরই শুনি। হ্যাঁ, আমারও পাড়ার প্রতিবেশী অনেক। এই যে তুমি বয়সটা মেনশন করে কইলা, আমরা প্রত্যেকের লাইফে, প্রত্যেকের ফ্যামিলিতে, সেই ফ্যামিলি কতটাই বড় হোক বা কতটাই ছোট, মিডল ক্লাস হোক, এই কোশ্চেনটাই যে মেয়ের বয়স হয়েছে এখন বিয়ে দিতে লাগবো, সে যতটাই এস্টাবলিশড হোক না কেন বা না হোক পারে। এই যে তোমারও লাইফে এই কোশ্চেনের সম্মুখীন তুমিও হও, তুমি একটু আগেই কইছো ব্যাপারটা। দীপার লাইফে মানে লাইফ সেটেল করা মানে কি বিয়ে? দেখুন, আমি দীপা যে বিয়ে ইজ নট এ লাইফ সেটেল। ওকে, বাট এটা পরম্পরা, এটা পরম্পরা লাগবো এটা করতে, কিন্তু ইটস নট লাইফ সেটেল। এটা লাইফ সেটেল কিভাবে হইলো? হ্যাঁ, একদম না, মানুষের কথায় বড় দেখো, লাইফটাও তো এখন সেটেল করতে লাগবো। কিন্তু আমি খুব থ্যাঙ্কফুল আমি এরকম প্যারেন্টস পাইছি, তারা টিল ডেট আজকে পর্যন্ত না তুমি খেললে যাও আরো কিছু। এখন আমার যদি সার্জারি এসে বডি অ্যালাউ করছে, আরে খেললে যাও না, দেখা যাক। যেখানে আমি দেখি তারা লোকে কয় হ্যাঁ বিয়ের চিন্তা করে না, মেয়ে এত বড় হয়েছে, এসে রয়েছে। কিন্তু এখনো আমরা সোসাইটিতে অনেক মেয়েরা আছে এইটা ফেস করতেছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে ফেস করতেছে, তারা নিজের লাইফে যথেষ্ট পয়সা কামাইতেছে, টাকা কামাইতেছে, তারা নিজের লাইফ একদম পুরুষ মানুষ না থাকলেও তারা লিড করতে পারবো। বাট এন্ড অফ দ্য ডে তারা এই কথাটা শুনতে লাগে, এটলিস্ট তুমি তারা লেগে কি কইবা? তারা লেগে কমু, যারা কয় তারা একটু বোঝাও, হ্যাঁ, এছাড়া কোনো রাস্তা নেই। কারণ তারার লোকে যদি আমরা তর্ক বিতর্ক করি, এতে আরো খারাপ হয়ে দাঁড়াইবো, তার মধ্যে ইগো নিচাইবো, বা মেয়েটার ভালো না, মেয়েটা কথা কইতে পারে না, যেটাই এরকম আয় আমার সামনে আয়, আমি তারারে বোঝাই যে স্বাভাবিক পরম্পরা করতে হইব, এই না যে করতে হইতে না, করতে হইব। বাট যখন যার ইচ্ছে, যখন যার একটা কারোর লাইফেই টার্গেট থাকে যে আমি হয়তো মাই চয়েস, আমি হয়তো এখানে যাবো, আমার হয়তো এখানেতে, আমার হয়তো এই লেভেলে উঠতে হইব, আমার এই একটা অ্যাচিভমেন্ট করতে হইব। তো ওইগুলি ফুলফিল করে করুক, যাতে তারপরে রিগ্রেট না হয় যে হয়তো আমি এটা করে নিতাম ভালো, তো বিয়ের পর আর হইলো না, স্বাভাবিক এটা। তো লাইফ তো খুব ছোট্ট, লাইফ কিন্তু ছোট্ট একটা, দেখতে দেখতে সকাল হয় রাত্রে হয়ে যায়। তো এই ছোট্ট লাইফটারে নিজেরও ইম্পর্টেন্স দাও, ফ্যামিলিরও ইম্পর্টেন্স দাও, পরম্পরারও ইম্পর্টেন্স দাও,
আজ্ঞায় যাও। একদম আমরা এই এপিসোডটা আমরা ত্রিপুরারই একটা বেশ একটা পপুলার একটা এডুকেশন সেন্টার এবং এডুকেশন ইসে সমীশ স্পন্সর করতেছে পুরোটা এপিসোডে। আমরা ওইখানে অনেক ছাত্ররা গভর্নমেন্ট জবের লেগা অ্যাপ্লাই করে। সো ওদের ওইখান থেকে একটা কোয়েশ্চেন আসতো সামান্য, যে আমরা যে পরীক্ষা দিই চাকরির জন্য, পরীক্ষা দিতেই থাকে, অনেকে ফেল করে। এই যে ফেল করার পরে অনেক স্টুডেন্টের মনে হয় যে তো আর পরে আর ট্রাই করতাম না। কিন্তু তোমার লাইফে তো আপস অ্যান্ড ডাউনস হয়েছে, এটার থেকে তুমি স্টুডেন্টরা কী কইবা? প্রথমে একটা কোশ্চেন করছিলে তুমি, আমি ফোর্থ এসেছি কি? আমার লাইফে আমি কিন্তু ফোর্থ একবার না, যে এভরি কম্পিটিশন, কমনওয়েলথ, এশিয়ান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস, অলিম্পিক্স, কত ওয়ার্ল্ড কাপস বলে আর নেই নাম না বলে, সবগুলি ফোর্থ। শুধু মেডেল তো পাইছি 7-8টা, কিন্তু ফোর্থ তো এসে 15-20টা। কিন্তু আমি এটির থেকে অনেক কিছু শিখছি। হ্যাঁ, লোকে জিতলেই যে সব পায় এটা না, হারার থেকেও কিন্তু অনেক কিছু। এই হারটারে যে মানায় কেমনে আগে বাড়ন, কেমনে মেন্টালি স্ট্রং বিল্ড আপ করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, হারার পরে কান্নাকাটি করি আমরা, খুব করি এই সেই, বাট এরপরে একটা টাইমের পরে তো কুলো হই আমরা। কিন্তু আমরা যে মিস্টেকটি হয়েছে এটা কিন্তু নেক্সট টাইমে কাজে লাগে। যেটা লাস্ট 3টে ওয়ার্ল্ড কাপে আমি ফেব্রুয়ারি থেকে এপ্রিলে আমি 3টে ওয়ার্ল্ড কাপ খেলছি, 3টা ওয়ার্ল্ড কাপে আমি ফোর্থ। অল্প লেগা মেডেল আসে না। এরপরে আমি যখন মে মাসে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গেছি, আমি ওখানে গোল্ড পাইছি। তো মিনস দিস ইজ মানে আমার কিছু শেখাই আজকে একদম ভগবান ওই জায়গা পৌঁছাইছে যেটা গোল্ডে, ফোর্থের থেকে গোল্ডে, ব্রঞ্জ, সিলভার না, ডাইরেক্ট গোল্ড একদম। তো রিসেন্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ তাশকান্ড। তো আমি মনে করি যারাই বাচ্চারা সাকসেসফুল সবাই হয় না লাইফে, হ্যাঁ, কিন্তু যারা আনসাকসেসফুল হয় তারা স্টোরিও কিন্তু এখন আগে আইতেছে। যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ার দেখি, যেমন তারা সিংধনি, তারার থেকে অনেক শেখার আছে, এবং তারার থেকে শিক্ষা যখন তারা সাকসেসফুল হয়ে দাঁড়ায়, দিস ইজ গ্রেট অ্যাচিভমেন্ট হিস্টোরি। একদম। দিবা, তোমার লোক অনেক গল্প হয়েছে, লাস্টের 2টা কথা আমি ভীষণভাবে জানতে যাবো। যে তুমি যখন প্রথম ত্রিপুরা থেকে গেলা এবং তারপরে একের পর এক অ্যাচিভমেন্ট, হ্যাঁ, ফেলিউরের মধ্যেও তো তুমি অ্যাচিভমেন্টের অনেক পাইছো। সেলিব্রিটি যাদের তুমি দেখছো, যারা আমরা বেসিক্যালি স্টার কই, তাদের সংস্পর্শে তুমি এসে সচিন টেন্ডুলকর, তোমার ঘরে অগণিত ছবি, হ্যাঁ, এবং আমরা ওই প্রণব মুখার্জি আমাদের প্রেসিডেন্ট যিনি ছিলেন, হ্যাঁ, তো এই যে তাদের সঙ্গে তোমার দেখা কথা, কখনো কি মনে হয়েছে যে মানে ওদের কি কখনো অ্যাটিটিউড বা এরকম কোনো বিষয় মনে হয়েছে? আমি অ্যাজ এ প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, কারণ আমার 3টে অ্যাওয়ার্ডই রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্যারের থেকে নেওয়া, সবচেয়ে সবাই এত কুল এবং এত সফট মাইন্ডেড না, এটা বলার নাই। এবং আমি যখন রিওর থেকে ফিরা, যখন প্রাইম মিনিস্টার ডাকছিল, আমি দেখা করতে গেছিলাম, মানে আমাদের নরেন্দ্র মোদীজি, তখন তাই নিয়ে কইছে তুমি চলকে কি আর ও সমরসুল মার কেও। আমি এত খুশি হয়েছি না, যে আমরা সেই ছোট্ট শহর ত্রিপুরা, যারা চিন্তা না সেই ত্রিপুরার, এবং সেই ওয়ার্ল্ড যে জিমন্যাস্টিক্স চিন্তা না, ওই ওয়ার্ল্ডের নাম নিয়ে কোয়া, দিস ইজ হিউজ অ্যাচিভমেন্ট ফর মি। কারণ ত্রিপুরা, যারা লোকে কইতে অনেক সময় গুয়াহাটি, আসাম না বাংলাদেশ, জিমন্যাস্টিক্স সার্কেস মেয়েদের জন্য না, তো ওই সবগুলি মিলে এমন একটা না আমার ইমোশনাল ক্রিয়েট করছে, যেটা সত্যি আমি থ্যাঙ্কফুল অলওয়েজ। কারণ এই কারণে থ্যাঙ্কফুল, প্রাইম মিনিস্টার যখন কয় যে ভল্টিংয়ে তুমি সামারসল ময়রা আয়ো না কেড়ে, এটা খুব মানে অনেক বড়। এরপরে প্রেসিডেন্ট যখন আমি প্রণব মুখার্জি স্যার থেকে নিলাম অর্জুন, রাজীব গান্ধী খেল, পদ্মশ্রী, মানে 3টে 2015, 16, 17, তখন লাস্ট পদ্মশ্রীর সময় আমার পায়ে সার্জারি ছিল, আমার এন্টারকোশিয়াল লিগামেন্ট তখন ছিঁড়ে 2017-তে। তো কইতেছি কী হয়েছে তোমার এখানে, উনি তো বাংলাতে কী হয়েছে, আমি স্যার সার্জারি, বলছে করতে হবে, ছাড়বে না কিন্তু যদি কিছু প্রবলেম হয়। মানে যে অ্যাওয়ার্ড দেওয়ার সময় কথা বলা নিষেধ, তারপরও ওনারা এইভাবে কথা বলে, মানে খুব ভালো লাগে এই জিনিসগুলি। আর
সত্যি আমি সবসময় থ্যাঙ্কফুল ভগবান আর আমার স্যারকে, যে এরকমভাবে আমার পিছনে মানে এরকমভাবে লাগা ছিল, যেই কারণে আজকে আমি এই যে এইখানে। আচ্ছা, একদম শেষে শুরু এবং শেষ যখন মন্দির স্যারের কথা ছাড়া হয়ই না, একদম গুরু এবং শিষ্য সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, আমরা অনেক মানে একদম জন্মের পর থেকেই শুনে মা বাবার পরের স্থানটা হচ্ছে গুরুর। তো নন্দী স্যারে যদি এক কথায় তুমি ডিসক্রাইব করতে চাও বা কিছু কইতে চাও, কি কইবা? এবং গুরু এবং শিষ্যর সম্পর্কটা আজকে যারা টিনেজাররা আছে কীভাবে করা উচিত? অনেক খবর তোমার হয়তো দেখো আছে। আমি আমার কাছে আমার মা বাবার থেকে ওনার স্থানটা বড়। একদম এই কারণে উনি বিনা স্বার্থে উনি লাস্ট 22 বছর 25 বছর কাছাইতেছে। আমি না, শুধু আমার সাথে আরো কত বাচ্চা, কত স্টুডেন্ট ওনার হাত দিয়ে বাইরেছে। এবং টিল ডেট উনি এত সফট মাইন্ডেড না, মানে ডিউরিং ট্রেনিংয়ে সবসময় সবাই বকাবাদ্য একটু, কিন্তু উনি এত সুন্দরভাবে ওই জিনিসটাকে গুছিয়ে, এবং মানে কি কমো সব জায়গাতে যে মায়েরা পিঠটা বা বকা দিয়ে হয় না, উনি ওই সিচুয়েশনটা এত সুন্দরভাবে হ্যান্ডেল করে নিতে পারে না, যেটা আমি খুব কম দেখছি। এবার যত টাফ সিচুয়েশনই হোক না কেন, উনি এভরি সিচুয়েশন মানে একদম কুল হয়ে যাব, ডোন্ট ওয়ারি, হয়ে যাব। এবং আজকে ওনার লগে আমার সম্পর্ক এমন একটা, যেটা বাবা মেয়ের সম্পর্ক। একদম। এর শিষ্যরও কতটুকু দায়িত্ব পালন করা উচিত গুরুর কাছে, মানে এইটা যদি তুমি একটু কও আর কি। আমি একটাই কমু যে রেজাল্ট তো সাকসেসফুল অনেকেই হয়, হওয়ার পর যে তারার যে গুরুরা আছে তারা আমরা আজকাল জেনারেশন দিয়ে খুব তাড়াতাড়ি ভুলে যাই। যে কোনো একটা বলে যদি বকা দিয়ে দেয়, তুমি ফোন দেখবা না, বেশি দেখবা না, ফোনে ডিস্টার্ব, এই কথা নিয়ে যেমন রাগারাগি এই জায়গা না, আমি আর করতাম না, বাড়িতে কই দিল যেমন বাড়িতে আমি আর প্র্যাকটিস করতাম না বা পড়াশোনা করতাম না, আমি যাইতাম না কালকের থেকে ক্লাসে। ওই জিনিসগুলো তারা যখন আমরা এরকম ওখানে ডাকে না, এটার মধ্যে একটা অনেক চিন্তা ভাবনা করে, মানে অনেক অনেক চিন্তা থাকে যে কেন এটা না করছে। আমিও একটা টাইমে, কারণ আমি খুব ফুডি, আমি খাইতে খুব ভালোবাসি, আমি রসগোল্লা খুব খাই, মানে রসগোল্লা না সবই খাই, মিষ্টি খুব বকতো, খুব রাগ হইতো, কেড়ে আমার খাইতে দে না, কেড়ে খাইতে দে না স্যার। তখন যখন ডে বাই ডে আমারও একটু ম্যাচুরিটি বাড়তেছে, তখন ভাবলাম না যে এটা তো আমার ফায়দা নেই। একদম একদম। যখন আমরা খাই না, সাথে কিন্তু উনিও খায় না। একদম। যখন আমরা সুইট ডিশ ফাস্ট ফুড বন্ধ, সাথে ওনারও এভরিথিং বন্ধ, আমাদের সাথেই সে বয়েল চিকেন খায়। ওনার কিন্তু কোথাও মানে দরকার ছিল না বয়েল চিকেন খাওয়ার। তো সেসব ছোট্ট না, আমার কাছে অনেক বড় জিনিস, যদি আমি ওনার ফ্যামিলি আগরতলাতে, ম্যাডাম ছেলে ওনার আগরতলাতে, উনি আমাদের সাথে ক্যাম্পে থাকতো, ট্রেনিং করাতো মান্থের পর বছরের পর বছর। তো ওনার এই স্যাক্রিফাইস কেন? কারণ উনি ভালোবাসে স্পোর্টসটারে, ভালোবাসে এই জিনিসটা। সবাই সাকসেসফুল হয় না, কিন্তু যদি পরিশ্রম করে ভগবান একদিন না একদিন সাকসেসফুল দেবে। আর উনি ওনার জায়গা আমার কাছে ভগবানের জায়গা। একদম। তুমি টক উইথ ঋতু, এই যে পুরো টিম তোমার বাড়িতে আইসে, তুমি আমরার জন্য কিছু বলতে চাও? তারার লেগা বাস এটাই অসংখ্য ধন্যবাদ। চলি অনেক দিন ধরে টাইম দিচ্ছ, বাট আমি একটু ব্যস্ত আছি না, এই কারণে আমি দিতে পারছি না। তোমরা অসংখ্য ধন্যবাদ। এত মাই ডিয়ার, এত সফট, এরকমভাবেই কাজ করে যাও, আগায় যাও। তোমরা লগে যাতে উপরওয়ালা আসে, যাতে একদিন তোমরা একদম আমরা কান্ট্রির মধ্যে খুব ফেমাস একজন থ্যাংক ইউ সো পডকাস্ট চ্যানেল হোক। একদম একদম। এবং আপনারা যারা এতক্ষণ ধরে এই পডকাস্টটা দেখছেন, দীপার কথাগুলি শুনছেন, দীপার কিছু কিছু কথা ভীষণভাবে ইন্সপায়ার করবো আমরা। এবং মাথায় রাখবেন যে কোনো কিছু শেষ হয় না, শেষ থেকেই শুরু হয়, তাই তো দীপা? একদম একদম। ততক্ষণ পডকাস্ট দেখতে থাকবেন, আমরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, স্পেশালি এই এপিসোডটারে। থ্যাংক ইউ।